আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইরানে থাকা উচিত হয়নি, বললেন ট্রাম্প। মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের। পিএসজির বিজয়োন্মাদনা রূপ নীল সহিংসতায় গ্রেপ্তার 4 শতাধিক। স্তন ক্যান্সারের লাখ লাখ রোগীর কেমোথেরাপি এড়ানো যেতে পারে, গবেষণা। শহর পরিচ্ছন্ন রাখতে এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার দরকার নেই, প্রধানমন্ত্রী। ভারতে 5তলা ভবন ধস, উদ্ধার 12। ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস আদালত। অভিযোগের বিষয়ে 80% টাকা ব্যয় হয়েছে 2 উপজেলার উন্নয়নে। গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি, দখল নাকি জনশূন্য ভূখণ্ড? দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। ব্যাংক আরও সংকটে, সরকার ও গভর্নরে, জামায়াত। দুর্নীতির বাজেট না হলে সহযোগিতায় প্রস্তুত জামায়াত, গোলাম পরোয়ার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরাকে যাওয়া যেমন উচিত হয়নি, তেমনি ইরানেও তাদের থাকা উচিত ছিল না। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ না থাকলে ইরান এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের সমালোচনা করে বলেন, ইরাকে আমরা খুব খারাপ কাজ করেছি। এটি ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত। শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি। এরপর ইরান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ইরানেও থাকা উচিত হয়নি। কিন্তু ইরানে যদি 9 মাস আগে আমরা B-2 বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে তারা এখন পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কঠোর ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, আমরা তাদের সামরিক বাহিনীকে অনেকটা অক্ষত রেখেছি, কারণ আমাদের ধারণা তারা তুলনামূলকভাবে সংযত। তবে অন্য কিছু গোষ্ঠী রয়েছে যারা সংযত নয়। আমরা সেসব নেতৃত্বকে সরিয়ে দিয়েছি। ট্রাম্পের ভাষ্য, অতীতে যুদ্ধে এমন ভুল হয়েছে যেখানে একটি দেশের পুরো কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, ফলে দেশটি দীর্ঘ সময় ঘুরে দাঁড়াতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই ইরানের ক্ষেত্রে ভিন্ন কৌশল নেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের ভূখণ্ডে প্রবেশের পর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর খবরে বলা হয়েছে, IRGCর এক বিবৃতিতে দাবি করা হয়, MQ-1 মডেলের ড্রোনটি শত্রুতামূলক অভিযান পরিচালনার চেষ্টা করছিল। বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। পরে IRGCর আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ভূপাতিত করা হয়। IRGC আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিভাবে দেওয়া হবে। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ড্রোনটি কোথায় এবং কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি IRGC। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের PSG শিরোপা জয়ের পর ফ্রান্স জুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে 4 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত 416 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিসেই গ্রেপ্তার হয়েছেন 280 জন। PSGর জয়ের পর প্যারিসের বিভিন্ন এলাকায় হাজারো সমর্থক রাস্তায় নেমে উদ্যাপনে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে বিভিন্ন স্থানে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার ছোড়া হচ্ছে। কোথাও কোথাও সড়কে মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়েছে। কয়েকটি দোকানপাট ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। এছাড়া সহিংসতার ঘটনায় 6টি যানবাহন, 2টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরো নুনিয়েজ এসব ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর আগে 2025 সালে PSGর ইউরোপীয় শিরোপা জয় উদ্যাপনও সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় সংঘর্ষে 2 জন নিহত হন, যাদের একজন ছিলেন 17 বছর বয়সী কিশোর। এদিকে রোববার প্যারিসে PSGর খেলোয়াড়দের নিয়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রার পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাদের সাক্ষাতেরও কথা রয়েছে। স্তন ক্যান্সারে আক্রান্ত লাখ লাখ রোগীর সামনে কেমোথেরাপি এড়ানোর একটা সম্ভাবনা তৈরি হওয়ার কথা জানিয়েছেন একদল গবেষক। তাদের দাবি, এমন এক ডিএনএ পরীক্ষা তারা উদ্ভাবন করেছেন যেটা বলে দেবে কেমোথেরাপি কোনো রোগীর ক্ষেত্রে কাজ করবে, কার ক্ষেত্রে করবে না। ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ইউসিএল নেতৃত্বে এ গবেষণা হয় বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। গবেষণায় স্তন ক্যান্সার শনাক্ত হওয়া 4000-এর বেশি রোগীকে যুক্ত করা হয়। এ তালিকায় যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও থাইল্যান্ডের রোগীরা ছিলেন, যাদের বয়স 40 বছরের বেশি। আন্তর্জাতিক এই গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের 2/3 বেশি মানুষকে কেমোথেরাপি এড়িয়ে শুধু হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। কেমোথেরাপি দেওয়ার ফলে সাধারণত একজন রোগীর মধ্যে ক্লান্তি, বমিভাব, চুল পড়া, প্রজনন সংক্রান্ত সমস্যা কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো নানা স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। গবেষকরা এ পরীক্ষার নাম দিয়েছেন প্রসিগনা। এই পরীক্ষায় 50টি জিনের গতিবিধি বিশ্লেষণ করা হয়, যেগুলো মূলত ক্যান্সার ছড়িয়ে পড়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। বিশ্লেষণে মূলত এটাই হিসাব করা হয়, রেকটি ফিরে আসার সম্ভাবনা কতটা। স্কোর যাদের কম, তাদের কেমোথেরাপি নেওয়া ছিল না। এই হার 4000-এর 2/3। এই দলে 5 বছর পর্যন্ত বেঁচে থাকার হার ছিল 93.7%। আর কেমোথেরাপি নেওয়া রোগীদের মধ্যে এই হার 94.9%। স্তন ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা হিসেবে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সরিয়ে ফেলা হয়। এরপর ক্যান্সার কোষ ফিরে আসার ঝুঁকি কমাতে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ক্যান্সার কোষ শুধু লিম্ফ নোডের আশপাশে ছড়িয়েছে, প্রাথমিক পর্যায়ে থাকা এমন রোগীদেরও কেমোথেরাপি দেওয়া হয়। ইউসিএল বলেছে, চিকিৎসকরা একটা বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সেটা হল, স্তন ক্যান্সারের অনেক রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি সামান্যই কাজে আসে। ইংল্যান্ডের এ বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার NHS অধীনে থাকা 5000-এর বেশি রোগীর সামনে কেমোথেরাপি এড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই গবেষণায় অংশগ্রহণ করেছিলেন কার্ডিফের বাসিন্দা কারেন বোনহ্যাম। তিনি বলেন, গবেষণার ফল তার জন্য খুবই স্বস্তির একটা খবর, অনেকটা বড়দিনের উপহার পাওয়ার মতো। প্রসিগনা পরীক্ষার কারণে কেমোথেরাপি এড়াতে পেরেছেন 64 বছরের এই রোগী। তিনি গত 8 বছর রেডিওথেরাপি ও হরমোন থেরাপি নিয়েছেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ক্যান্সার শনাক্ত হওয়া এবং এর চিকিৎসা শুরু হওয়া দুটোই জীবনে ধাক্কা দেওয়ার মতো ঘটনা। এটি আপনাকে অনিশ্চয়তার এক জগতে ঠেলে দেয়। জীবনের অগ্রাধিকারের তালিকা বদলে যায়। একটাই ইচ্ছা বেঁচে থাকে, সেটা বেঁচে থাকা। গবেষণার ফল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্বের বৃহত্তম ক্যান্সার বিষয়ক সম্মেলন, আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সভায় তুলে ধরার কথা। পরীক্ষা কার্যক্রমের প্রধান ছিলেন ইউসিএল ক্যান্সার ইনস্টিটিউটের স্তন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক রব স্টেইন। তিনি বলেন, এই ফল ক্যান্সার চিকিৎসাকে ব্যক্তিভেদে আলাদা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা যেতে পারে। এই গবেষণায় শুধু প্রচলিত ক্লিনিক্যাল বৈশিষ্ট্যের ওপর নির্ভর করা হয়নি, পাশাপাশি টিউমারের জৈবিক বৈশিষ্ট্যকে ব্যবহার করা হয়েছে। গবেষক রব স্টেইন আরও বলেন, রোগীদের জন্য এর অর্থ হল, অনেকেই কেমোথেরাপির শারীরিক ও মানসিক ধকল এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটি সম্পদের আরও যথাযথ ও প্রমাণভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে। তবে ইউসিএলের মতে 40 বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে একই ফল প্রযোজ্য কিনা তা এখনও পরীক্ষা করে দেখা হয়নি। এ বিষয়ে চূড়ান্ত ফল পেতে আরও কয়েক বছর লাগতে পারে। অপরিচ্ছন্ন ঢাকার ময়লাবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শহর পরিচ্ছন্ন রাখার জন্য সরকারের কেউ হওয়ার দরকার নেই, এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার দরকার নেই, এমনকি ওয়ার্ড কমিশনার হওয়ারও দরকার নেই। একজন সুনাগরিকের কর্তব্য হিসেবেই আপনি কাজটি করতে পারেন। আজ শনিবার বিকেলে জুরাইনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, গতকাল নগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে। অনেক এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে, তবে এখনও বেশ কিছু এলাকায় কাজ বাকি আছে। আপনারা নগরবাসী নিজ নিজ অবস্থান থেকে এই শহরটিকে পরিষ্কার রাখুন। প্রধানমন্ত্রী বলেন, টিভির পর্দায় যখন বিশ্বের অন্যান্য দেশে সুন্দর ও পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখেন, তখন একবারও মনে হয় না, আমাদের রাস্তাঘাট এত নোংরা কেন? আমার কিন্তু হিংসা হয় যে বাইরের দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, দেশেরগুলো কেন নয়? বিদেশে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, তেমনি সে দেশের জনগণও যেখানে সেখানে ময়লা ফেলে না। তিনি আরও বলেন, আপনি নগরবাসী সরকারের কেউ নন।
কিন্তু আপনি যেই কাজটি করতে পারেন তা হল চেষ্টা করবেন আবর্জনা যেখানে সেখানে না ফেলতে। আজ যদি মনে করেন যে আবর্জনাটা ফেলছেন তা পরিমাণে বেশি নয়, আগামীকাল সেটিই জমে দ্বিগুণ হবে। তারেক রহমান আরও বলেন, একবার ভেবে দেখেন, এখানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছি, প্রত্যেকে যদি 1 কেজি করে ময়লা এখানে ফেলি তাহলে প্রায় 10,000 কেজি অর্থাৎ 10 টন জমা হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি তাহলে পরিচ্ছন্নতা কর্মীদের পরিষ্কার করাও সহজ হবে। প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাও তো মানুষ। সারাদিন রোদ, ধুলা, গরম এবং যানবাহনের কালো ধোঁয়া ও হর্নের মধ্যে ময়লা পরিষ্কার করতে তাদেরও কষ্ট হয়। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে নিজের শহরটাকে পরিষ্কার রাখা সম্ভব। আর একজন পরিচ্ছন্নতা কর্মী অল্প একটু জায়গাটা পরিষ্কার করতে পারবে। সুতরাং পরিবেশ পরিচ্ছন্ন রাখলে আপনার সন্তান, বাবা মা সহ পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবেন। তারেক রহমান বলেন, শহর পরিচ্ছন্ন রাখার জন্য সরকারের কেউ হওয়ার দরকার নেই, এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার দরকার নেই, এমনকি ওয়ার্ড কমিশনার হওয়ারও দরকার নেই। একজন সুনাগরিকের কর্তব্য হিসেবেই আপনি কাজটি করতে পারেন। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, ময়লা টিস্যু পেপার বা কাগজ পকেটে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলুন। বাদাম খেয়ে খোসাটা পর্যন্ত যেখানে সেখানে ফেলা যাবে না। নগরবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ধরেন আপনি একটা সাদা শার্ট পরেছেন, হঠাৎ চা বা খাবার পড়ল, দেখবেন নিজের কাছেই খারাপ লাগবে। ময়লা দাগওয়ালা শার্ট পরে থাকতে ইচ্ছা করবে না। কাজেই আসুন সবাই মিলে চেষ্টা করি, তাহলেই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারব। দেশটা কারও একার না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশটি যেমন সরকারের একার না, তেমনি রাজনৈতিক দলের একার না, আবার কোনো পরিবার বা ব্যক্তির একার না। এ দেশ কোটি মানুষের, 20 কোটি মানুষের, প্রত্যেকে এই বাংলাদেশের অংশীদার, প্রত্যেকেই মালিক। তারেক রহমান বলেন, এই দেশকে যদি গড়ে তুলতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেককে পরিশ্রম করতে হবে। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আমরা শপথ নেই, দেশটাকে সবাই মিলে গড়ে তোলার। আপনি যদি আপনার এলাকা ও দেশকে ভালোবাসেন তাহলে যে কাজটি ক্ষুদ্র হলেও এলাকা ও দেশের জন্য ভালো সেটি করবেন। এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণে একটি 5তলা বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। শনিবার সন্ধ্যায় সাকেত মেট্রো স্টেশনের কাছে সাইদুলাজাব এলাকার ওয়েস্টার্ন মার্গে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে একটি কোচিং ইনস্টিটিউট, কয়েকটি ক্যাফে ও অফিস ছিল। একই সঙ্গে ভবনের ওপরের অংশে নির্মাণ কাজ চলছিল বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 2 জন গুরুতর আহত। ধ্বংসস্তূপে আর কেউ আটকা পড়ে আছেন বলে আপাতত মনে হচ্ছে না, তবে নিশ্চিত হতে তল্লাশি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। মুহূর্তেই চারদিকে ধুলার মেঘ ছড়িয়ে পড়ে। ভবনের একটি অংশ পাশের একটি অস্থায়ী টিনশেড ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে, যেখানে শিক্ষার্থীরা খাবার খাচ্ছিলেন। দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন ও পুলিশ 3 জনকে উদ্ধার করে। পরে দমকল কর্মী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর এনডিআরএফ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। আহত এক শিক্ষার্থীর বাবা বলবন্ত যাদব জানান, তার মেয়ে নীলম ভবনের পাশের ক্যান্টিনে ছিলেন। ভবন ধসে পড়ার সময় সেখানে প্রায় 30 থেকে 35 জন শিক্ষার্থী অবস্থান করছিলেন। নীলমের পা ভেঙে গেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি, হাইড্রোলিক কাটার, বিশেষ ক্যামেরা ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল, এনডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা কাজ করছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ভবনটির মালিকানা, নির্মাণ কাজের অনুমোদন এবং কোনো ধরনের অবহেলা ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। এবার ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 7 দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মস্থলে ফিরবেন লাখো চাকরিজীবী। ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া রাজস্ব খাত থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে যে অভিযোগ করেছেন, তা বিধি মোতাবেক 2 উপজেলার উন্নয়নে ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তারা। আজ শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রশাসক মোস্তাক মিয়া বলেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়েছেন, আর হাসনাত আবদুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। এই হল সমন্বয়কদের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সমকালকে বলেন, কোন অর্থ এডিপি আর কোনটি রাজস্ব, এটা জানতে হবে। আমি মন্ত্রণালয় থেকে সব উপজেলায় বিশেষ বরাদ্দ দিয়েছি। কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে। এসব টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিধি মোতাবেক ব্যয় হয়েছে, যার নথি জেলা পরিষদে আছে। অন্যদিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমকালকে বলেন, এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বারকে 10 কোটি নয় 5 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা এডিপি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। তিনি আরও বলেন, রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে প্রশাসক এই কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। রাতে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া সমকালকে বলেন, নিজস্ব রাজস্ব তহবিল আর এডিপির বিশেষ বরাদ্দ সবই সরকারি টাকা। 2 উপজেলায় বিশেষ বরাদ্দে নেওয়া প্রকল্পগুলো তদন্ত করা হবে। কোনো অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং আন্তর্জাতিক চাপের পরও গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং যুদ্ধবিরতির পরও নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়া, সামরিক ঘাঁটি স্থাপন এবং গাজার আরও বড় অংশ দখলের ইঙ্গিত বিশ্লেষকদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে। গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে কি? সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেন, ইসরায়েল বর্তমানে গাজার 60% এলাকা নিয়ন্ত্রণ করছে। তিনি এই নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে 70% নেওয়ার পরিকল্পনার কথাও ইঙ্গিত দেন। তার এই বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের ঘোষিত লক্ষ্য হামাসকে দুর্বল করা হলেও বাস্তবে গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে কিনা। যুদ্ধবিরতির পরও সম্প্রসারণ। 2025 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে পিছু হটার কথা ছিল। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও স্যাটেলাইট তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজার আরও কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে স্থাপন করেছে নতুন সামরিক অবকাঠামো ও ঘাঁটি। ফলে অনেক পর্যবেক্ষকের মতে সাময়িক নিরাপত্তা বলয়ের পরিবর্তে স্থায়ী উপস্থিতির ভিত্তি তৈরি করা হচ্ছে। নিরাপত্তা নাকি দখল? ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, হামাসের হামলা ঠেকাতে গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি কোনো রাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করে অন্য ভূখণ্ডের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে তা কার্যত দখল বা সংযুক্তিকরণের পর্যায়ে পড়ে। আন্তর্জাতিক বিচার আদালত ও জাতিসংঘের বিভিন্ন অবস্থান অনুযায়ী বলপ্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। ফলে গাজায় ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড নিয়ে আইনি বিতর্ক আরও জোরালো হচ্ছে। সংকুচিত হচ্ছে গাজার বাসযোগ্য এলাকা। যুদ্ধের ফলে গাজার অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বহু এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত হয়ে পড়েছে। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, যদি গাজার নিয়ন্ত্রিত এলাকা আরও কমে আসে, তাহলে সেখানে বসবাসকারী লাখো মানুষের জন্য জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে। খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকট আরও তীব্র হতে পারে। স্বেচ্ছায় অভিবাসন বিতর্ক। গাজা নিয়ে ইসরায়েলের কিছু মন্ত্রীর বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তারা গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় অভিবাসনের কথা বলেছেন। সমালোচকদের মতে, যুদ্ধ, অবরোধ ও জীবনযাত্রার চরম সংকটের মধ্যে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হলে সেটিকে স্বেচ্ছায় অভিবাসন বলা কঠিন।
ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের বক্তব্যকে জনসংখ্যাগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে গাজার জনসংখ্যা কমিয়ে অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতা বদলে দেওয়ার চেষ্টা হতে পারে। আন্তর্জাতিক চাপ কোথায়? যুদ্ধের শুরুতে গাজা ইস্যু আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও সাম্প্রতিক সময়ে বিশ্বের মনোযোগ অন্য সংঘাত ও সংকটের দিকে সরে গেছে। ফলে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক চাপ তুলনামূলক কমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পৃষ্ঠপোষক হলেও গাজায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে কঠোর অবস্থান নেয়নি। এতে নেতানিয়াহু সরকারের জন্য কৌশলগত পরিসর আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজার ভবিষ্যৎ কি? গাজার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। হামাসকে দুর্বল করার সামরিক লক্ষ্য ছাড়িয়ে ইসরায়েল কি স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে, নাকি এটি কেবল নিরাপত্তা কৌশলের অংশ, সে প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধ শেষ হলেও গাজাকে ঘিরে রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংকটের সমাপ্তি শিগগিরই হচ্ছে না। বরং ভূখণ্ডের নিয়ন্ত্রণ, জনসংখ্যার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা, এই তিন প্রশ্নই আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের জাতাকলে দেশের মানুষ স্বাধীনভাবে এ দিনটি পালন করতে পারেনি। তবে বর্তমান সময়ে এসে তুলনামূলকভাবে অধিক স্বাধীন পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক, কার্যকর ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পুরনো শাসন ব্যবস্থার পরিবর্তে একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও দাবি করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনা ও রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য এখনও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। দেশের চলমান সংস্কার কার্যক্রমও অনেক ক্ষেত্রে সেই রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি ভবিষ্যতেও জিয়াউর রহমানের আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে সুশাসনভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করবে। দলের চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তিনি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিনব্যাপী দলটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গভর্নরের অযোগ্যতা ও সরকারের অয়াচিত হস্তক্ষেপে মুখ থুবড়ে পড়েছে। আমানতকারীরা সর্বস্ব হারিয়ে হাহাকার করছে। সরকার সংকট নিরসন না করে ব্যাংকে নিজের লোক বসিয়ে ব্যাংকিং খাতকে আরও সংকটাপন্ন করে তুলছে। শনিবার বিবৃতিতে এসব অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হল ব্যাংকিং সেক্টর। ফ্যাসিস্ট আমলে লুটপাট হয়ে যাওয়া ব্যাংক ব্যবস্থা পুনর্গঠনের দিকে নজর না দিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে। চরম তারল্য সংকটে ভুগছে। খেলাপি ইয়ন দিন দিন বাড়ছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর মহাদুর্যোগ সৃষ্টি করছে। বিবৃতিতে বলা হয়েছে, রেমিট্যান্স আহরণে, আমদানি-রপ্তানিতে ও শিল্পবাণিজ্যে শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক নিয়েও চলছে বহুমুখী ষড়যন্ত্র চলছে। বৈধ ব্যবস্থাপনা পরিচালককে এমডি জোর করে পদচ্যুত করা হচ্ছে। অযোগ্যদের পর্ষদে বসিয়ে সফল ব্যাংকটিকে স্থবির করার চেষ্টা চলছে। ইতোমধ্যে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। ৩ কোটি আমানতকারী এবং ক্ষুদ্র, মাঝারি ও বড় মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮০ লাখ উদ্যোক্তা ও ব্যবসায়ীকে চরম হুমকিতে ফেলা হয়েছে। ইসলামী ব্যাংকিং ধ্বংস হলে পুরো ব্যাংকিং খাত ধ্বংস হবে বলে সরকারকে সতর্ক করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেই মব তৈরি করে দলের অনুগত এবং অনুকম্পা নিয়ে ইয়ন পুনতুপশীলকারী মধ্যমসারির ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করেছে। অবিলম্ব জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পেশাদার ব্যক্তি হিসেবে গভর্নর নিয়োগ দিতে হবে। ইসলামী ব্যাংকের এমডিকে কাজ করার সুযোগ দিতে হবে। আগামী অর্থবছরের বাজেট যদি দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার না হয়, তবে অর্থনীতির গতিশীলতা ফেরাতে সরকারকে সহযোগিতায় জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। আজ রোববার অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সঙ্গে জামায়াতের বাজেট ভাবনা
আলোচনায় এ কথা বলেছেন তিনি। রাজধানীর ইয়ারএফ মিলনায়তনে এ অনুষ্ঠানে গোলাম পরোয়ার বলেন, বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি। বাজেট যাতে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার হতে না পারে এজন্য তিনি সরকারকে সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থপাচার বন্ধে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। স্বাধীনতা পরবর্তী সব বাজেট হয়েছে ইউন নির্ভর। জামায়াত এমন বাজেট চায় যেখানে জনগণের ট্যাক্সের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, বাজেটের লক্ষ্য হতে হবে জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স বিভাগের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম। আলোচনায় অংশ নেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এমপি, আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি, সাবেক সিনিয়র সচিব খবিরুল ইসলাম প্রমুখ।